আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে পদত্যাগ বললেন সাবেক উপদেষ্টা নাহিদ। আবারও 12 দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দক্ষিণ কোরিয়ায় সেতুর কাঠামো ধসে নিহত 4, আহত অন্তত 6। এবং ডিপিএল সামনে রেখে সবার আগে আবাহনীর অনুশীলন শুরু। এবার বিস্তারিত, শুরুতে জাতীয় প্রসঙ্গ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার সন্ধ্যা থেকে বিশেষ অভিযানে নেমেছে পুলিশের 3টি বিশেষ ইউনিট। যদিও দৃশ্যমান কোনো উন্নতি চোখে পড়েনি, তবে অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা আন্তরিক হলে এর সুফল পাওয়া যাবে বলে মনে করছেন সাধারণ মানুষ। তারা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষায় হুঙ্কার নয়, প্রয়োজন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আন্তরিকতা। নীরব মল্লিকের ক্যামেরায় নগরবাসীর ভাবনা তুলে ধরেছেন আবু তাহের নয়ন। তিন বাহিনীর প্রধান যখন ডেভিল হান্ট কর্মসূচি চালু করেছিল, তখন দেশের মানুষ ভেবেছিল সম্ভবত আইন শৃঙ্খলা ফিরে আসছে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে থাকবে। কিন্তু এর ব্যতিক্রম ঘটছে সারা দেশে। চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণের মতো ভয়াবহ নৃশংস ঘটনাগুলো প্রতিদিন খবরের পাতায় আমরা দেখছি। চলুন এই নিয়ে নাগরিক ভাবনায় কুরাশ নিউজের কাছে কে কি বলছেন আমরা শুনে আসি। আসলে সমস্যা তো, একটা দেশে যদি কোনো বিপ্লব ঘটে তাহলে দেশটা চালানো একটু কষ্ট করি। তারপরে তাদের আন্তরিকতা একটু দরকার আছে, একটু আন্তরিকতা সহিত যদি একটু করে, আর আমরা যদি সহযোগিতা করি, আর প্রশাসনকে একটু যদি সচল করা যায়। যেমন এখন সবাই মুখে মুখে একটা ইয়ে হয়ে গেছে যে পুলিশ কোনো হেল্প করে না, এটা মিথ্যা প্রমাণিত করতে হবে। আর আমাদের সচেতন হতে হবে। যার যার জায়গা থেকে আমি একটা কথা বলছি, সচেতন থাকতে হবে। এখন আমি যদি নিজেরটা নিজে না বুঝি তাহলে কিন্তু কেউ বুঝবে না। এখন আপনাকে ধরে বেঁধে তো আমি আসলে কিছু করতে পারবো না। পুলিশ অ্যাকশনে যাবে, তারপর আবারও যদি সেম কাজটা আমরা আবার করি, তো এটা তো তাহলে আমাদেরও বদনাম। পুলিশকেও সহযোগিতা করতে হবে। পুলিশ যেমন জনগণের বন্ধু, বন্ধু ভাবতে হবে। এবং পুলিশেরও উচিত আর একটু সচেতন থাকা। আমার মনে হচ্ছে যে পুলিশ এই মুহূর্তে সচেতন না। তারা অনেক সময় দেখা যাচ্ছে যে এখন যে পরিস্থিতি, পুলিশ ওইরকম কাজ করতেছে না। আরেকটু সচেতন ভাবে কাজ করা উচিত তাদের। আমার মতে কি, সবাই সচেতন হওয়া দরকার। নিয়মিত অফিসে যাওয়া আসা, ঠিক আছে, বেশি রাত করে বাইরে না থাকা। হ্যাঁ, তারপরে আইন বিষয়ে বিভিন্ন ফোন নাম্বার আছে, বিভিন্ন যোগাযোগের মাধ্যমে আছে, দ্রুত ওই নাম্বারগুলো সংগ্রহ করা। আর আপনার যদি কোনো বিপদ হয়, কোনো সমস্যা হয়, দ্রুত আইনের সহযোগিতা করা। ঠিক আছে, নারী ও পুরুষ মানে নারী নির্যাতন হচ্ছে, শিশু নির্যাতন হচ্ছে। হ্যাঁ, 109 একটা নাম্বার আছে, ওই নাম্বারে ইমার্জেন্সি ফোন করবেন এবং নির্দিষ্ট সময় ঘরে থাকুন। ঠিক আছে, আর ভয়ের কোনো কারণ নাই। দেশ অবশ্যই সুস্থ হবে। তার প্রসেসিং চলছে, অবশ্যই ভালো একটা সময় আমরা আশা করব। তিন বাহিনী এবং ডক্টর ইউনূসের প্রতি আপনাদের আস্থা কেমন? আমরা এখন তো বর্তমান দেশ তো মানে দেশের নিয়ন্ত্রণ নাই, দেশটা এখন সাদিয়ার মতো। তো এই আশা করি পরিবেশ সুস্থ এবং সুন্দর হলে, নির্বাচন হলে, ভালো একটা প্রার্থী আসলে ভালো কিছু আশা করি। দেশ তো সবার জন্য, খালি একজনের জন্য তো নয়। এটা আইন শৃঙ্খলা এবং সন্ত্রাসী কার্যকলাপ যাতে না হয়, সেটার জন্য আমাদের গভর্নমেন্ট চেষ্টা করতে হবে এবং সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছে সবাই, এই দেশের জনগণ যারা আছে সবাই মিলেই এটা রোধ করতে হবে। দেশটা তো আমাদের, এই দেশটা আমাদের, আমাদের ভালো থাকতে হবে এবং ভালো চলতে হবে, এটাই আমরা কামনা করি আর কি। তিন বাহিনীর যে যৌথভাবে আসলে আইন শৃঙ্খলার জন্য অপরাধী ধরার জন্য যে অভিযান শুরু করলো, এতে তারা কি সফল হয়েছে? সফল হয় নাই, যা ব্যর্থ খুব একটা কিছু হয় নাই, আরো শক্ত হইতে হবে। শক্ত হইয়া এটা রোধ করতে হবে, নাহলে দেশ চালানো যাবে না। সারা দেশে যেভাবে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, তাতে নগর জীবনে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ ভয়ে আছে। আইন শৃঙ্খলা বাহিনী যেন এখনই যথাযথ অপরাধী খুঁজে তাদের আইনের আওতায় নিয়ে আসেন। আবু তাহের নয়ন, কোরাস নিউজ, ঢাকা। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষক কর্মচারীদের পদযাত্রা পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা এ পদযাত্রা শুরু করলে তা বেশিদূর এগোতে পারেনি। ঘটনাস্থলে ছিলেন আমাদের রিপোর্টার ইসরাফিল ফকির। বিস্তারিত জানবো তার কাছ থেকে। দর্শক দেখছেন প্রাইস নিউজ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সচিবালয়ের সামনে, যেখানে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের পরে বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তারা আন্দোলন করছেন। এখানে এমপিওভুক্ত যারা শিক্ষকরা রয়েছেন তারা তাদের বিভিন্ন চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়ার যেই বিষয়টা রয়েছে সেটার দাবিতেই তারা 14 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে এবং লাগাতার কর্মসূচি পালন করছে। তারই একটা অংশ আজ সচিবালয় মুখে অবস্থান করছিল। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যেখানে শিক্ষকরা তাদের বাধার সম্মুখীন হয়ে আছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে বিপুল ধরনের বিপুল পুলিশ মোতায়েন রয়েছে। তাদেরকে ব্যারিকেড দেওয়া হয়েছে এখানে এবং জলকামান প্রস্তুত রয়েছে। আমাদের দাবি আজকে নতুন না, এটা আমরা বিগত 7 শতাব্দীর দাবি। আমরা প্রতিনিয়ত এই বিষয়ে দাবি করে আসছি। আমরা 5 লক্ষ থেকে শিক্ষক সমাজ, আমাদের দাবি সরকারি নিয়মে আমাদের পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং পূর্ণাঙ্গ উৎসব বোনাস, অর্থাৎ আমাদেরকে মাত্র 25% উৎসব ভাতা দেওয়া হয়, যে ক্ষেত্রে একজন এন্ট্রি লেভেলের শিক্ষক মাত্র 3125 টাকা উৎসব ভাতা পান। আপনার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আজকে দেশবাসী এবং শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ সবার কাছে প্রশ্ন, 3125 টাকায় একজন মানুষ কিভাবে তার পরিবার নিয়ে কুরবানির ঈদ করতে পারে, কিভাবে আমরা রোজার ঈদ করতে পারি, ঈদুল ফিতর করতে পারি, কিভাবে পরিবার নিয়ে আমরা আনন্দ করতে পারি। আমরা পূর্ণাঙ্গ উৎসব ভাতা চাই, শতভাগ উৎসব ভাতা চাই। আমাদের মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, আমরা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া চাই এবং আমরা মাত্র সরকারি নিয়মে পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া চাই এবং আমাদেরকে মাত্র 500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। একটা পরিবারে মাত্র 500 টাকা কিভাবে চিকিৎসা সম্ভব হয়, এটাও প্রশ্ন রয়ে গেল। আমরা এই বিষয়গুলো সুস্পষ্ট ঘোষণা এবং সুস্পষ্ট প্রজ্ঞাপন চাই। আমাদেরকে ইতিপূর্বে বারবার আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। বিগত 12 দিন আমাদেরকে 3 বার মন্ত্রণালয়ে ডাকা হয়েছে, সেখানে আমাদেরকে বারবার বলা হয়েছে যে আগামী বাজেটে এগুলো বৃদ্ধির চেষ্টা করা হবে। তো আমরা বিগত 50 বছর ধরে শুধু আশ্বস্তের মধ্যে আছি। আরে ভাই, আমাদের একটা শান্তিপূর্ণ চলছে। আপনারা জানেন যে আমরা শিক্ষক, আমরা কখনোই কোনো মারামারির মধ্যে নাই। এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই শিক্ষক সমাজটাই এত অবহেলিত। আমাদেরকে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। আমরা 14 দিন থেকে লাগাতার কর্মসূচি দিচ্ছি। আপনাদের মিডিয়া প্রশাসনকেও আমাদের এতদিন সহযোগিতা করলেও আজকে এইভাবে সহযোগিতা করছেন। আমরা 14 দিন থেকে এই প্রেস ক্লাবে আছি, এবং আমাদের অহিংস আন্দোলন, আমরা একবারে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। অথচ পুলিশ ভাইয়েরা আমাদের দেলোয়ার হোসেন আজিজ স্যারকে অন্যায়ভাবে তাকে গায়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এটা জাতির জন্য এটা একটা কলঙ্ক, লজ্জার। গ্রেফতার করুক আমাকে। আমরা আমরা রাস্তা নামছি। আজকে পুলিশ আমাদেরকে হামলা করছে, আমরা তীব্র নিন্দা জানাই। পুলিশের সন্তান কি শিক্ষিত মানে না? আমাদের যে মৌলিক অধিকারগুলো শিক্ষক হিসাবে আমরা যে সেবা দিচ্ছি জাতিকে, সেই সেবার প্রতিদান তো নাই। কমপক্ষে আমাদের থাকার একটা ব্যবস্থা, ঘর ভাড়ার ব্যবস্থা এবং আমাদের ঈদের ব্যবস্থা এবং চিকিৎসার ব্যবস্থা করার জন্য। সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, আর তাই পদত্যাগ করেছেন বলে জানালেন
সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম এ সময় বলেন, পদত্যাগ পত্র জমা দেওয়ার পাশাপাশি সব কমিটি থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ৮ আগস্ট অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে ৩ জন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। তখন দেশের জাতীয় নিরাপত্তা ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা তাদের কাছে যৌক্তিক মনে হয়েছিল। পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য তার রাজপথে থাকা দরকার বলেও জানান সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা। গত ৬.৫ মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে, হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনো পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। ৫ দফা দাবিতে রাজধানীর হাইকোর্ট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এসে এ কর্মসূচি পালন করেন তারা। সেখানে ছিলেন আমাদের রিপোর্টার ইসরাফিল ফকির। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাইকোর্টের গেটে, যেটা মাজার গেট নামে বেশি পরিচিত। সেখানে মেডিকেলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা ৫ দফা দাবি নিয়ে তারা এখানে অবস্থান করছেন। চলুন জেনে আসি তাদের ৫ দফা দাবিগুলো। বিডিএস মোড এমবিবিএস যারা তারা ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। দেন হচ্ছে তারপরে হচ্ছে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ওটিসি ড্রাগ যেগুলো, ওটিসি ড্রাগগুলোকে ইমপ্রুভ করতে হবে। ওটিসি ড্রাগগুলো শুধু এমবিবিএস ডাক্তার যারা তারাই প্রেসক্রাইব করতে পারবে। দ্রুত 10,000 চিকিৎসক নিয়োগ করতে হবে এবং শূন্য পদ পূরণ করতে হবে। দেন হচ্ছে আপনার বিসিএস এর যে বয়স সীমাটা, ডাক্তারদের ক্ষেত্রে বিসিএস এর বয়স সীমা 34 করতে হবে এবং হচ্ছে এখন পর্যন্ত সরকারি বেসরকারি যে মেডিকেল কলেজগুলো মানহীনভাবে আছে সেগুলো অতি দ্রুত বন্ধ করতে হবে। আমাদের এই দাবিগুলো যদি না মানা হয়, আমরা আপাতত আমাদের মেডিকেল কলেজগুলো শাটডাউন করছি, এরপরে আমাদের দাবি মানা না হলে আমরা হাসপাতাল শাটডাউন করে দেব। ম্যাটসের পক্ষে বা যে সরকার যে পদক্ষেপটা নিয়েছে সেটাকে আপনি কতটা যৌক্তিক মনে করেন? এটা আসলে একেবারেই অযৌক্তিক, সম্পূর্ণভাবে অযৌক্তিক। কারণ যারা ডাক্তার আর যারা ডিএমএফ কিংবা ম্যাটস আছে তাদের ভিতরে পার্থক্যটা অনেক বেশি। তারা হয়তো বা সর্বোচ্চ মেডিকেল অ্যাসিস্ট্যান্টের পদমর্যাদায় আসতে পারে, কিন্তু যে ডাক্তারদের কথা দেখেন, তারা এসএসসি ইন্টার এই পরীক্ষাগুলো দিয়ে তারপর একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে তারপর যে মেডিকেল কলেজগুলোতে ভর্তি হচ্ছে, এরপরে 5 বছর অমানসিক পরিশ্রম করে পড়ালেখা করার পরে একটা এমবিবিএস ডিগ্রি নিতে হয়। এটা আসলে অনেক কষ্টসাধ্য একটা ডিগ্রি। আর অপরদিকে শুধুমাত্র এসএসসি পরীক্ষা দিয়ে কোনো রকম একটা পয়েন্ট নিয়ে যারা কয়েক মাসের মানে ছোটখাটো একটা কোর্স করে ডিএমএফ হয়ে যাচ্ছে, তারা আসলে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার যোগ্যতা রাখে না। দর্শক, মেডিকেল শিক্ষার্থীদের যে দাবি দেওয়া নিয়ে তারা আজ হাইকোর্টের গেটে আসছে, তাদের বিভিন্ন সংগঠনের এবং বিভিন্ন কলেজ থেকে 2 জন প্রতিনিধি করে তারা মোট 30 জন শিক্ষার্থী অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের সাথে দেখা করতে গেছেন এবং তাদের মিটিং শুরু হবে 2টা থেকে। এই ছিল সর্বশেষ আমার কাছে। ইসরাফিল ফকির, কুরাইশ নিউজ, ঢাকা। এবার জেলা সংবাদ। নারায়ণগঞ্জ সদর থানার একটি ও সিদ্ধিরগঞ্জ থানার 2টি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 4 দিন করে 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এদিন দুটি থানার হত্যা ও বিস্ফোরক মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রীকে আদালতে হাজির করা হয়। আদালতে তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় পলক নিজেই শুনানিতে অংশ নেন। এ সময় তিনি আদালতকে বলেন, ইন্টারনেট বন্ধের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। এটি আইনের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বন্ধ করেছিল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণাঞ্চলের একটি এলাকায় নির্মাণাধীন সেতুর কাঠামো ধসে অন্তত 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইউহোপ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9:49 দিকে সিউল থেকে প্রায় 70 কিলোমিটার দূরের আনশিয়াংয়ে এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কের সেতুতে ধরে রাখা 5টি 50 মিটারের কাঠামো একের পর এক ধসে পড়ে। সেখানে একটি ক্রেন দিয়ে কাঠামোগুলো নির্দিষ্ট স্থানে রাখার পরপরই সেগুলো ভেঙে যায়। অগ্নি নির্বাপক কর্মকর্তা খো ইয়াং ম্যান বলেন, নিহত 4 জনের মধ্যে 2 জন চীন নাগরিক। আহতদের 6 জনের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। জানাবো খেলার খবর। নতুন বছরে নতুন আরেকটা মৌসুম শুরু হচ্ছে আবাহনীর ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর যাত্রা। গেল বছরের দল থেকে 3 জন ক্রিকেটারকে এবার দলে রেখেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শুধু তাই নয়, এবছর সবার আগে মাঠের অনুশীলনও শুরু করলো আকাশ নীলরা। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শুরু করে দলটি। প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন প্রায় সব খেলোয়াড়ই। হান্নান সরকারের নেতৃত্বে এদিন অনুশীলনে দেখা গেছে মোসাদ্দেক হোসেন, রিপন মণ্ডল ও মাহফুজ রাব্বিকে। গেলবারের দল থেকে এবার খেলেছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানারা। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সফল সিনেমা পাঠান। ইতিমধ্যে পাঠান 2 এর চিত্রনাট্যের চূড়ান্ত করেছে আদিত্য চোপড়া। আর এই চিত্রনাট্য দেখে খুশি হয়েছেন ছবির মধুমণি ও নায়ক কিং খান শাহরুখ। ভারতীয় গণমাধ্যমগুলো জানায় 2023 সালের মাঝামাঝি সময় থেকেই নাকি পাঠান 2 চিত্রনাট্য নিয়ে কাজ করছিল আদিত্য। সে হিসেবে 1.5 বছরেরও বেশি সময় লাগলো চিত্রনাট্য শেষ হতে। চিত্রনাট্যকার আদিত্য চেয়েছেন প্রথম ছবিটিকেও টেক্কা দিতে, তাই সময় নিয়ে নানা দিক বিবেচনা করে তৈরি করেছেন চিত্রনাট্য। এবং এই কাজে আগাগোড়া আদিত্য যোগাযোগ রেখেছিলেন শাহরুখের সঙ্গেও। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে পদত্যাগ বললেন সাবেক উপদেষ্টা নাহিদ। আবারও 12 দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দক্ষিণ কোরিয়ায় সেতুর কাঠামো ধসে নিহত 4, আহত অন্তত 6। এবং ডিপিএল সামনে রেখে সবার আগে আবাহনীর অনুশীলন শুরু। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।